স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। গুড নাইট। ফ্লোরা চলে গেলে অন্ধকারের মাঝে মৃদু হেসে নির্বিঘ্নে ঠোঁট নাড়ালো তুষার, যার শাব্দিক অর্থ দাঁড়ায় গুড নাইট। প্রায় বছরখানেক পরে এখন দেশে ফিরেছেন বাংলাদেশের প্রখ্যাত গ্লোবাল সুপারস্টার মাহিন বেনজামিন। সামাজিক মাধ্যমগুলো থেকে জানা যায়, দেশীয় মানচিত্রের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিজের কর্মদক্ষতা এবং সুখ্যাতি বিস্তারের প্রয়াসে গত বছরের মাঝামাঝি সময়ে কানাডায় পাড়ি জমিয়েছিলেন মাহিন, এবং সে কাজে বেশ সফলও হয়েছেন তিনি। কুড়িয়েছেন দেশি বিদেশি একাধিক সম্মাননা, মডেল হয়ে হেঁটেছেন পৃথিবী বিখ্যাত সব ব্র্যান্ডের পোশাক প্রদর্শনীতে। আর তাই তো সব জল্পনা কল্পনার ইতি টেনে মডেলিং পেশাকে সামনে রেখে বেশ কয়েকটি খ্যাতিমান কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়ে অবশেষে দেশে ফেলেন মাহিন। নিঃশ্বাস নেওয়ার ফুরসতটুকু নেই, টেপ রেকর্ডারের মতোই গড়গড় আওয়াজে সংবাদ পেশ করে 1 সেকেন্ডের মতো থামলেন বক্তা। এয়ারপোর্টে লাইভ টেলিকাস্ট হচ্ছে। লোকটার কথার জোয়ারে লাগাম টানতে না টানতেই ভিআইপি এক্সিট ধরে বেরিয়ে এলো দুজন কালো পোশাকের সুঠাম দেহি বলবান পুরুষ। দেহরক্ষী হবে হয়তো। এর পরপরই ইউটার্ন ধরে বেরিয়ে আসেন অ্যাডিডাস ব্র্যান্ডের গ্রে ট্র্যাক স্যুট আর নাইক খচিত স্নিকার্স পরিহিত একটি ছিমছাম গড়নের লম্বাটে পুরুষ। বয়স কতই বা হবে, 27-28 কিংবা তার চেয়ে একটু বেশি। তবে আপাতত ম্যানলি হাঁটার সৌন্দর্য আর গতিবিধি তার পরিচয়ের বাহক। যদিও লোকটার পুরুষালী মুখাবয়ব সমগ্রটা ঢাকা পড়েছে কালো মাস্কের অন্তরায়, তাও যে কেউই এক দেখায় নিঃসন্দেহে বলে দিতে পারবে এটাই মাহিন বেনজামিন। মাহিন বেরোতেই অপেক্ষার অবসান ঘটল সকলের। এয়ারপোর্টের অভিমুখে জোর কদমে ছুটে আসতে লাগলো গণজোয়ার। তাদের বেশিরভাগই তরুণ তরুণী। অগত্যা অনুগামী ভক্তকুলের সান্নিধ্যে দাঁড়াতে হলো মাহিনকে। ছবি তুলল কয়েকজন। এর পরপরই শুরু হলো সাংবাদিকের একের পর এক প্রশ্নের বহর। পেশাগত অভিজ্ঞতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের হাল চাল সব কিছুই ছিল প্রশ্নের অন্তর্গত। মাহিন যতটুকু সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করলো, তবে পরিস্থিতি অনুকূলে নয়। হু হু করে ভিড় বাড়ছিল এয়ারপোর্টে। ইতিমধ্যে হই হট্টগোলে মুখরিত চারিপাশ। সিকিউরিটি পুলিশগুলো হিমশিম খাচ্ছে রীতিমতো। এই পর্যায়ে ভিড় ঠেলে দ্রুত এগিয়ে আসে মাহিনের পিয়ে তুর্য। দেহরক্ষীদের চোখের ইশারা দিয়ে ঝটপট পরিষ্কার করে ফেলে রাস্তাটা। অতঃপর সামনে এগিয়ে নিয়ে যায় মাহিনকে। পেছনে ফেলে আসা সাংবাদিকের প্রশ্নের জোয়ার থামেনি এখনো। কিছু শোনা যাচ্ছে, কিছু যাচ্ছে না। এত প্রশ্নের উত্তর দেওয়ার পরিস্থিতি নেই। সহসা গাড়ির দিকেই এগোচ্ছিল মাহিন। তন্মধ্যে কেউ একজন উচ্চস্বরে জিজ্ঞেস করে উঠল, বিয়ের পিঁড়িতে কবে বসছে মাহিন? আর যদিও বসে থাকে তাহলে সেই ভাগ্যবতী কে? অকস্মাৎ প্রশ্নটা চট করে স্থির মনোযোগ কেড়ে নিল মাহিনের। ফলস্বরূপ পেছনে ঘুরল সে। মুখের আদলে স্ফীত হাসি ধরে রেখে জানালো, আছে একজন। যদি তার অভিমান ভাঙাতে সক্ষম হই তবে শীঘ্রই সুসংবাদ পাবেন। এখানেই পজ হলো ভিডিও। মাহিনের হাস্যজ্জ্বল মুখখানা এখনো প্রতীয়মান পুরো আইপ্যাড জুড়ে। ট্রেডমিলের গতি স্থির করে হাতের সাহায্যে কানের এয়ারপডসগুলো টেনে টেনে খুলল এরিস। অতঃপর কাঁচের জানালা ভেদ করে সেগুলো ছুঁড়ে মারল জঙ্গলের অদূরে। তুষারের থমথমে অভিব্যক্তির পরিবর্তন হলো না তাতে। সে আইপ্যাডটাকে গুছিয়ে নিল সযত্নে। মাহিনের কিঞ্চিত প্রশংসা করে বলল, মানতেই হবে, হি ইজ ভেরি কনফিডেন্ট। মুখাবয়ব রক্তিম হলো ইরিশের। দাঁতের সাথে দাঁত পিষে গম্ভীর স্বরে বলে উঠল, ননসেন্স, সরাও এটাকে। হ্যাঁ সূচক মাথা নাড়ালো তুষার। আইপ্যাড সমেত সরে গেল কয়েক পা। জিম রুমের এক পাশে ছড়িয়ে রয়েছে আধুনিক ধাঁচের নান্দনিক কারুকাজ শোভিত একটি কালো রঙা ডিভান। সামনে সেন্টার টেবিল অনুপস্থিত। কালোর উপর স্বর্ণালী প্রলেপ, দেখতে চমৎকার লাগছে বেশ। পাশেই একটা মিনি ফ্রিজ, টুকটাক সোডা আর কোমল পানীয় রয়েছে হয়তো। তুষার এগিয়ে গেল সেদিকে। ফ্রিজ খুলে হাতে একটা কোল্ড ড্রিঙ্কসের ক্যান নিয়ে গিয়ে বসলো ডিভানে। বিস্তৃত ডিভানে গা ছড়িয়ে বসে ইরিশের উদ্দেশ্যে ভাবুক স্বরে প্রশ্ন ছুড়ল সে, আজকাল আপনি খুব ডিস্টার্ব আরিশ, অকারণে রেগে যাচ্ছেন।
হুটহাট গার্ডদেরকে শ্যুট করে দিচ্ছেন। ইভেন ব্লাড ডায়মন্ড মিশন কমপ্লিট হওয়ার পর পার্টিটা পর্যন্ত সামান্য কিছু তুচ্ছ কারণে যুদ্ধক্ষেত্র বানিয়ে দিলেন। আমাদের কতগুলো ম্যান পাওয়ার নষ্ট হলো। ইজ নট দিস এ কজ ফর কনসার্ন? নির্বিকারে সামনের পাঞ্চিং ব্যাগটার কাছে এগিয়ে গেল ইরিশ। বক্সিং গ্লাভসগুলো হাতে চড়িয়ে জবাব দিল। কি বলতে চাইছো স্পষ্ট করো। দীর্ঘশ্বাস ছাড়ল তুষার। কয়েক মুহূর্ত নিষ্প্রভ চেয়ে রইল উদ্ভ্রান্ত ইরিশের পানে, যে এই মুহূর্তে পৈশাচিক দানবের মতোই ফোঁস করছে ক্রোধে। শরীরের সর্বশক্তি প্রয়োগ করে তীব্র কষাঘাতের তোড়ে বালু ভর্তি পাঞ্চিং ব্যাগটাকে দিশেহারা করে ফেলেছে অহর্নিশ। নেতিয়ে যাওয়া ব্যাগটার আয়ুষ্কাল ফুরিয়ে এসেছে যেন। তাও দমছে না মাফিয়া বস। পরিধেয় ব্ল্যাক স্যান্ডো গেঞ্জি আর ব্যাগি কার্গোটা অচিরেই চোখ ধাঁধাচ্ছে গৌর বর্ণের পুরুষালী শরীর জুড়ে। মানানসই ঘরমাক্ত পেশিগুলো ক্রোধের তাড়নায় ফুলে উঠেছে ক্ষণে ক্ষণে। এটা কোনরূপ শরীরচর্চার স্বাভাবিক কার্যক্রম নয়, সেটা বেশ ভালোই উপলব্ধি করতে পারছে তুষার। ফলস্বরূপ নীরবতা ভেঙে প্রত্যুত্তর করল সহসা। আই থিঙ্ক ইউ নিড সাম ফিজ অ্যারিশ। তৎক্ষণাৎ থমকাল ইরিশ। হাতের গতি পুরোপুরি স্তব্ধ হয়ে গেল ইরিশের। মাফিয়া বসের ক্ষিপ্রতা থেকে কিয়ৎক্ষণ ফুরসাত পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল দুদুল্যমান পাঞ্চিং ব্যাগটা। চোখের মাঝে কৌতূহলের ইন্ধন ধরে রেখে ঘাড় ঘোরালো সেদিকে। মুহূর্তেই আদান প্রদান হলো ক্ষীণ অভিব্যক্তির। আর ইউ শিওর? কণ্ঠের মাঝে কিছুটা অসঙ্গতি আর গম্ভীরতা সুস্পষ্ট। তীক্ষ্ণ চোয়ালের প্রতিটি শিরা উপশিরায় অস্থিরতার দাবানল, অথচ বিদ্রুপাত্মক স্বরে প্রশ্নটা ছুড়ল ইরিশ। প্রত্যুত্তরে নেত্রপলে সায় জানালো তুষার। কণ্ঠে দৃঢ়তা ধরে রেখে বলল, আই এম শিওর। কথা বাড়ালো না ইরিশ। এদিকে ওদিকে ঘাড় ফুটিয়ে ফের বক্সিংয়ে মনোযোগ স্থির করল সে। তীব্র কষাঘাতে অবিরত থেকে উদ্ভ্রান্ত আওয়াজে জানালো, Then bring me some peace, Tushar. I think you very well know where my peace is. দিন হলো পয়লা ফাল্গুন, বসন্তের প্রথম দিন। ঋতুরাজের আগমনে রঙিন পুরো শহর। কোথাও কোনো মলিনতার লেশ মাত্র নেই। নেই একঘেয়ে সেই শীতল নির্জীবতা। সমগ্র শহর জুড়ে বইছে বাসন্তিক হিমেল হাওয়া। উৎসব মুখর চারিপাশ। বছরের অন্যতম এই রঙিন দিনটিকে স্বাগত জানাতে পিছিয়ে নেই রয়্যাল টিউলিপ, পর্যটন এরিয়া, ইনানি, লোকারণ্য। একান্ত ব্যক্তিগত মালিকানাধীন বীজটিও সমাগমে পরিপূর্ণ। বীচের চারিদিকে অমেঘ পুষ্পরাজির স্নিগ্ধ বিচরণ। তাজা গোলাপ, কাদা, রজনীগন্ধার সুবাসে মাতোয়ারা দিক বিদিক। উৎসব আর আধুনিকতার মিশেলে সকলের পোশাকে প্রস্ফুটিত হয়েছে অভিন্ন সংস্কৃতির বৈচিত্র্যতা। বাসন্তী শাড়ি আর পাঞ্জাবির পরিধেয় কপতিরা যেন সদ্য ফোটা ভৃঙ্গরাজ। ফাল্গুনি আবহে গা ভাসিয়ে সুশ্রী অঙ্গে সফেদ আর বাসন্তীর মিশেলে জামদানি শাড়ি জড়িয়েছে নিঝুম। খোপায় তুলেছে তাজা ফুলের গাজরা। ঘন পাপড়িযুক্ত আঁখের দায় টেনেছে কাজলের ভারী প্রলেপ। ফিনফিনে অষ্টপুর জুড়ে লেপটে আছে মানানসই লাল লিপস্টিক। তবে শাড়ি পরে ভীষণ অস্বস্তি হচ্ছে। না পারছে ঠিকভাবে কুচি সামলাতে, আর না তো আঁচল। কোনো মতে শাড়িটাকে দুহাতে আঁকড়ে ধরে পা বাড়িয়েছে বুটিক হাউসের দিকে। ঈশানী বোধহয় ওখানেই আছে। বসন্ত বরণ উপলক্ষে রয়্যাল টিউলিপে এখন এলাহি আয়োজন। পর্যটকদের মনোরঞ্জনে আয়োজন করা হয়েছে বিশাল কনসার্টের। আধুনিক, ক্লাসিক্যাল অনেক শিল্পীরাই মঞ্চে মাতবেন। এখন পরিষ্কার গোধূলির ললাটে ঝুরঝরে আলোর ছটা। সন্ধ্যা হলেই উৎসবে মেতে উঠবে সকলে। নিঝুম আর দেরি করল না। সাজগোজে সাবধানতার হাত বুলিয়ে এগিয়ে গেল বুটিকের হাউসের পানে। সেখানেই গিয়ে বাইরে থেকেই ডাকলো ঈশানীকে। ইস্যু আসিস? নিঝুমের আওয়াজ পেয়ে ব্যগ্র কদমে ছুটে এলো ঈশানী। জানালো, হ্যাঁ রে, আর ঘন্টা খানেক, এরপরই মার্কেট বন্ধ হয়ে যাবে। ততক্ষণ একটু বিচটা ঘুরে আয়, আর সব কিছু গুছিয়ে বেরোলে দুজন মিলে কনসার্টে যাওয়া যাবে। ঈশানীকে দেখে হতবিহ্বল নিঝুম। মেয়েটার দিকে আশ্চর্য নজর বলিয়ে নমনীয় ওষ্ঠাধর আপনা আপনি ফাঁক হয়ে এলো নিঝুমের। দুহাতে ঈশানীর বাহু আঁকড়ে ধরে অবাক স্বরে বলে উঠল, দাঁড়া, তোকে দেখে নি আগে। ম্লান হাসল ঈশানী।
কৌতুক করে শুধালো। বেশি সুন্দর লাগছে বুঝি? অজান্তেই মুখের উপর হাত চলে গেল নিঝুমের। হতচকিত নয়নজোড়া ঈশানীর উপর নিপতিত হলো ফের। বাসন্তী রঙে গা ভাসায়নি ঈশানী, এখন পড়েছে কালো পাড়ের খয়েরি তাঁতের শাড়ি। ধনুকের মতো বাঁকানো শরীরে মসৃণ শাড়ির আবরণ যেন দ্বিগুণ আকর্ষণীয় করে তুলেছে সুগঠিত নারী দেহের তীর্যক অবয়ব। কানের পাশে ঘেঁষে খোলা চুলে আটকে আছে রক্তিম লাল গোলাপ। পেলাব মুখোশটি জুড়ে গোলাপ ব্লাশের মিহি আস্তর। অধর টকায় চিকচিক করছে রংহীন স্নিগ্ধ গ্লস। নীল জলরাশি ন্যায় অকৃত্রিম চোখ দুটো এখন লাবণ্যতায় সিক্ত। চোখে পলক ছাড়ার সঙ্গে সঙ্গে যেন অনিমেষ দুটি ঝরাচ্ছে সেগুলো। শেষ কবে এভাবে সেজেছিলি বলতো? নিঝুমের কথায় ফিক করে হাসল ঈশানী, জানালো, মনে নেই, তবে তোর সঙ্গে দেখা হওয়ার খুশিতে ইদানিং মনটা আমার খুব ফুরফুরে থাকে। নয়তো আমি আর কনসার্ট অসম্ভব। শেষ কথাতে অবিশ্বাসের পারদ। ব্রিটিশ নাই চোখ বড় বড় করে ফেলল ঈশানী। মৃদু হাসির ঝঙ্কার ভেসে এলো অপর প্রান্ত থেকে। নিঝুম আশ্বস্ত করলো ওকে, বলল, চিল ইস্যু, আমি আসছি তো। তাছাড়া এমন প্রোগ্রাম আমাদের ভার্সিটিতে অহরহ হয়েই থাকে, আমার অভ্যাস আছে। নিঝুমের কথার পাছে ঈশানী কিছু বলবে আগেই ওপাশ থেকে ভেসে এলো এক পুরুষালী কণ্ঠের অযাচিত প্রশংসা বাক্য। হায় হায়, আমি তো দৃষ্টি ফেরাতে পারছি না। ফাগুনে বুঝি বউফুল ফুটে? অতর্কিতে চোখ ঘোরালো নিঝুম ঈশানী। আশ্চর্যের চরম শিয়রে পৌঁছে চকিতে দৃষ্টিপাত করলো অপর প্রান্তে। দেখলো বুকের উপর দুহাত ভাঁজ করে দেওয়ালে ঠেস দিয়ে নির্নিমেষ চোখ এদিকেই চেয়ে আছে পাঞ্জাবি পরিহিত এক সুদর্শন যুবক। তোমাকে আজ সত্যি সত্যি পরীর মতন লাগছে ঈশানী। শাড়ি পরিহিতা বাঙালি পরী। চমৎকার উপাধি দিয়েছি না বলো? ঠোঁট প্রসারণ করে সেদিকে নিঃশব্দে হাসতে লাগলো ছেলেটি। কিঞ্চিত নাক ফুলিয়ে বিরস মুখে প্রত্যুত্তর করল ঈশানী, খেয়ালই করো না তো রিদান, যাও নিজের দোকানে যাও। হুম, মোটেও হেয়ালি করছি না। ওই চন্দনরঙা ফাঁকা কপালটা দেখছো? ওখানে একটা কালো টেপ খুব মানাতো। তাহলেই বাঙালি পরী শব্দটা পরিপূর্ণ। আঙুল উঁচিয়ে ঈশানীর কপালটাকে ইশারা করল রিদান। ওদিকে রিদানের ফ্লার্টিং দক্ষতা দেখে অভিভূত হয়ে ঠোঁট উল্টালো নিঝুম। অনর্থক কথায় গা ভাসালো না ঈশানী। রিদানকে তৎক্ষণাৎ থামিয়ে দিয়ে চট করে বলল, আরে তোমার কাস্টমার দাঁড়িয়ে আছে দেখি। ধর ফুরিয়ে উঠল রিদান। তাড়াহুড়ো ঘাড় ঘুরিয়ে দোকানে চোখ বুলালো একবার, শুধালো, সত্যি বলছো? হ্যাঁ সূচক মাথা নাড়ায় ঈশানী। উচাটন স্বরে বলে, হ্যাঁ, মাত্রই ঢুকলো ভেতরে দুজন। ঈশানীর কথায় একদণ্ড দাঁড়িয়ে অতিবাহিত করার ফুরসাত পেল না রিদান। ব্যতিগ্রস্ত হয়ে তক্ষুনি ঢুকে গেল দোকানে। কে এটা? দেখতে তো বেশ ভালো। রিদান চলে যেতেই সন্দিহান হয়ে প্রশ্ন ছুড়ল নিঝুম। ভাবলেশীন হয়ে সামনের অ্যান্টিকের শপটার পানে একপল দৃষ্টি বোলালো ঈশানী। অতঃপর জানালো, রিদান, পাশে যে বড় এন্টিকের জিনিসপত্রের শপটা দেখছিস, ওটা ওর। এমনিতে ভদ্র, বেশ সাহায্য পরায়ণও বটে, তবে কথা একটু বেশি বলে, যেটা আমার একদমই পছন্দ নয়। তবে যাই বলিস, ছেলেটার প্লাটিং স্কিল মারাত্মক। কেমন ইনিয়ে বিনিয়ে তোর প্রশংসা করে গেল দেখলি? নিঝুমের কথায় ঠোঁট উল্টালো ঈশানী। হাতের জিনিসগুলো সমেত দোকানের দিকে ফিরে যেতে যেতে আশাতীত স্বরে বলল, কি জানি। সন্ধ্যার আকাশে তারার দেখা নেই। ঈষৎ মেঘে ঢাকা পড়েছে চিকন লম্বাটে চাঁদ। অবশ্য এখন চাঁদের আলো নিয়ে মাথা ব্যথা নেই কারোর। ধরণী জুড়ে রাতের পর্দা টেনে দিতেই জ্বলে উঠেছে রং বেরঙের স্টেজ লাইট। ফেরি আর স্মোকি লাইটের মৃদু আলোতে চমৎকার দুটি ছড়াচ্ছে পুরো রয়্যাল টিউলিপ। কনসার্ট শুরু হয়েছে বহুক্ষণ। একপাশে তানপুরার তরঙ্গোচ্ছ্বাসে রবি ঠাকুরের অপার্থিব গানের সুর, আর অন্য পাশে ভৈরব নৃত্যের অমোঘ সম্পৃক্ততা বিমুগ্ধ করেছে শ্রোতা সমাজের মন মস্তিষ্ক। সুরের মূর্ছনায় ডুবে থাকা কণ্ঠশিল্পীর তালে গলা মিলিয়ে একযোগে গাইছে সকলে।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরের সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরের সুরেতে। পরশ করিবর প্রাণ মন অকারণ, মায়া বন বিহারিণী। মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী। কেন তারে ধরিবারে করিবন অকারণ, মায়া বন বিহারিণী। একদিকে মায়াবন বিহারিণীর মন মাতানো সুরের তালে হারিয়ে যাওয়ার বাসনা, অন্যদিকে নিগুড় আধারের বুক চিরে কালো পোশাকধারী এক বিশেষ বাহিনীর আগমন। চোখের পলকে ঘেরাও করে নিয়েছে সমগ্র ইনানি বীচ। কেউই সশস্ত্র নয়, তবুও মূর্তিমান সচকিত মস্তিষ্কের গভীর দৃষ্টি, যেন আদেশ পাওয়ার বিমূর্ত অপেক্ষা। সেই বিকেল থেকে শাড়ির হালচালে বিরক্ত নিঝুম। জনসমাগমের মাঝখানে পড়ে কখন যে কুচি খুলে হাতে চলে এসেছে সেই হদিশ জানা নেই। কিন্তু যখন টের পেল, তখন সংকোচন আর বিরক্তির একনিষ্ঠতায় কুপকাত মস্তিষ্ক। এভাবে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। অগত্যা উপায়ান্তর না পেয়ে ঈশানীকে ডেকে উঠল নিঝুম। ইস্যু, একটা ঝামেলা হয়ে গেছে, আমাকে এক্ষুনি ওয়াশরুমে যেতে হবে। আওয়াজের কারণে সত্য শোনা মুশকিল, তবুও বহু কসরতে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে উল্টো প্রশ্ন ছড়ল ঈশানী। কি হয়েছে, আমি কি সাথে আসবো? এদিক ওদিক মাথা নাড়িয়ে না জানালো নিঝুম। বলল, আসার দরকার নেই, তুই এখানেই থাক, অন্য কোথাও যাস না। হারিয়ে গেলে আবার ঝামেলা। ভিড়ের মাঝে ফোন করলেও শুনতে পারবি না। ঠিক আছে, যা তুই, আমি এইখানেই আছি, জলদি ফিরে আসিস। ঈশানীর কথায় সায় জানিয়ে তাড়াহুড়ো করে চলে গেল নিঝুম। অচেনা ভিড়ের মাঝে চেনা মুখটা হারিয়ে যেতেই বেঘরে দীর্ঘশ্বাস ছাড়ে ঈশানী। ভেতরে কেমন একটা অশুভ দাঙ্গা চলছে ঈশানী, যেন কোথাও কিছু ঠিক নেই। বিতৃষ্ণায় তেতো হয়ে আছে জিভের ডগা। এখন একটা শুভ দিন, সব কিছু ভালোই হবে, সেই ভেবে নিজেকে খানিক আশ্বস্ত করলো ঈশানী। ভুল ভাল চিন্তা বাদ দিয়ে ফের মনোযোগ স্থির করলো কনসার্টে। ঠিক তখনই বলা নেই কওয়া নেই কোথা থেকে যেন ছুটে এসে ঈশানীর সামনে হাঁটু গেড়ে বসে পড়ল রিদান। হাতে এক গুচ্ছ তাজা গোলাপ, সেগুলো বাড়িয়ে দিল ঈশানীর পানে। চমৎকার হেসে বলল, গত 2 মাসে কতবার বলতে চেয়েছি তার ইয়াত্তা নেই। কেন যেন তোমার গম্ভীর ব্যক্তিত্ব বারবার পিছু হাঁটিয়ে দিত আমাকে। কিন্তু আজ আর কোনো পিছু হাঁটার সময় নেই, কারণ আজ তো শুধুই পহেলা ফাগুন নয়, আজ ভালোবাসা দিবসও বটে। আজ না জানলে খুবই আফসোস হতো মনে, তাই ভয়কে জয় করার কথাটা বলতে চলেই এলাম। ঈশানী, তোমার অকৃত্রিম রূপে বিমোহিত আমি। তোমার অভূতপূর্ব চাহনিতে ঘায়েল হয়েছে এই হৃদয়। তুমি কি তার দায়ভার নেবে? একটু, সামান্য একটু ভালোবাসার পরশ দিয়ে বাঁচাবে এই অধমকে? মাথা ঘোরাচ্ছে ঈশানী। এত এত মানুষের মাঝে এসব সার্কাসম মোটেই পছন্দ নয় ওর, অথচ সেই তখন থেকে একাধারে ভালোবাসার বুলি আওড়াচ্ছে রিদা। ওকে এখনই সরানো দরকার। মানুষ কি ভাবছে? মাত্রাতিরিক্ত দ্বিধাগ্রস্ততায় কথা গুলিয়ে যাচ্ছে ঈশ্বর। কিছুতেই গোছানো শব্দগুলো বাক্যাকারে নির্গত হচ্ছে না কণ্ঠনালী ভেদ করে। তাও বহু তিতিক্ষার পরে সামান্য একটু বাক্য উচ্চারণ করলো ঈশানী। দেখো রিদান, এসব নিয়ে পরেও কথা বলা যাবে, তুমি প্লিজ উঠে এসো, মানুষ দেখছে। মৃদু হাসলো রিদান। বলল, তোমার অস্বস্তি হলে উঠে যাব, কোনো সমস্যা নেই, কিন্তু প্লিজ এইগুলো ফিরিয়ে দিও না। মামার ঝুড়ির শেষ ফুল করা নিয়ে এসেছি তোমার জন্য। না, দেখো। ঠিক আছে ঠিক আছে। হাত উঠিয়ে তৎক্ষণাৎ ঈশানীকে থামিয়ে দিল রিদান। ধাতস্থ স্বরে বলল, এক্ষুনি চিন্তিত হতে হবে না, উত্তরটা না হয় তোলা থাক, পরে শুনে নেব। অ্যাটলিস্ট ফুলগুলো তো নাও, ইটস আ হাম্বল রিকোয়েস্ট। দীর্ঘশ্বাস ছাড়ল ঈশানী। এদিক ওদিকে অস্বস্তির নজর বুলিয়ে জলদি করে নিয়ে নিল ফুলগুলো, অতঃপর ঢুকিয়ে রাখলো সোজা ব্যাগে।
রয়্যাল টিউলিপের সুউচ্চ ভবনের টপ ফ্লোরের কাছে জানালাটা খোলা পড়ে আছে বহুক্ষণ। সেখানে নির্লিপ্তে দাঁড়িয়ে দীর্ঘকায় এক পুরুষালী অবয়ব, ধারালো মুখশ্রী জুড়ে উদ্ভাসিত পাশবিকতা। ধূসর চোখ দুটো আটকে আছে দূরবীনে। নিচের দৃশ্যটুকু বিনা বাক্যে অবলোকন করে কর্ণকুহরে এরপর বসালো সে। অতঃপর কাউকে কঠোর আদেশ করে রুক্ষ আওয়াজে জানালো, I need some privacy. ব্যাস। সঙ্গে সঙ্গে গ্রেনেড বিস্ফোরণের প্রকাণ্ড আওয়াজে প্রকম্পিত হয়ে উঠল ধরিত্রী। চোখের পলকে বদলে গেল দৃশ্যপট। জীবন নিয়ে পালানোর আমূল প্রচেষ্টায় আপামর ছুটতে লাগলো বিকেলের সেই বাসন্তী রঙা ভৃঙ্গরাজের দল। অকস্মাৎ সহিংসতায় ভরকে গেল ঈশানী। চোখের সামনে দাও দাও অগ্নিশিখার অপ্রতিরোধ্য বিচরণে যেন বিভীষিকাময় রাশিয়ার এক ছত্রপতির ছবি। ছত্রভঙ্গ মানুষগুলো যে যেখানে পারছে ছুটে গিয়ে আশ্রয় নিচ্ছে। কেউ কেউ জীবন যুদ্ধে হেরে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছে বিভৎস লহমায়। এহেন নৃশংসতা দেখে দম আটকে আসছে ঈশানীর। ঈশানী নিজে সকলের সঙ্গে পা মিলিয়ে ছুটতে চাইল অহর্নিশ, তবে সুযোগ হলো না আর। আগেই ক্লোরোফর্মের তীক্ষ্ণ গন্ধে ভারী হয়ে এলো মস্তিষ্ক। নিভে এলো ঈশানী রক্ষীপুট। অবশেষে শরীরের সমস্ত শক্তি উচিরেই ম্লান হলো অগ্নিদগ্ধ ধূসর বাতাসের অন্তরায়। ঝিম ধরা শুনশান নিস্তব্ধতায় বিষণ্ণ লাগছে চারিপাশ। বিকেলের আনন্দ উৎসবের সেই মন মাতানো আমেজ কোনো কিছুই অবশিষ্ট নেই আর। বিমর্ষ নির্জীবতার আড়ালে বিলীন হয়েছে সেসবের অস্তিত্ব। বড্ড বেশি দুশ্চিন্তায় ধরে আছে মাথাটা। চোখ খোলার পরপরই ভারী লাগছে মস্তিষ্ক। আশেপাশে আলোর উপস্থিতি ক্ষীণ, ঝাপসা দৃশ্যপট। কাউচ চেয়ারে হেডবোর্ড থেকে মাথা টেনে তুলতে প্রচণ্ড বেগ পোহাতে হলো ঈশানীর। জোৎসই বসার জায়গা, ঘরময় পুরুষালী ক্লোনের নেশালো সুঘ্রাণ, মানুষের উপস্থিতি সুস্পষ্ট। সহসা ভারী হয়ে আসা চোখ দুটোকে হালকা করার প্রয়াসে বার কয়েক পলক ছাড়ল ঈশানী। তখনই কর্ণকুহর ভেদ করে অতি পরিচিত এক রাশ ভারী পুরুষালী কণ্ঠস্বর। Long time no see, babe. হাসকি আওয়াজটা ছিল কর্ণগহ্বরে আলতো আদর পোলানোর মতোই আকর্ষণীয় আর বেসামাল। তবে ঈশানীর মাঝে লক্ষণীয় হলো সম্পূর্ণ ভিন্ন ভাবাবেগ। বাক্যটুকু শ্রবণ করা মাত্রই অতর্কিত আশঙ্কায় ধর ফরিয়ে উঠল হৃদযন্ত্র। আরও কয়েক দফা অক্ষিপল ছেড়ে দৃষ্টি স্থাপন করল সম্মুখে। দেখল ঈশানীর থেকে কয়েক হাত দূরে অন্য একটা কাউচ চেয়ারে পায়ে পা তুলে বসে আছে সোঠাম দেহি এক সুদর্শন পুরুষ। আপাত মস্তক কালো দিয়ে মোড়ানো সে। মারাত্মক আকর্ষণীয় চাহনি। মাস্কের আড়ালে মুখ ঢাকা থাকলেও অতি পরিচিত সেই পিয়াজ করা ধূসর বাদামি অনুভূতিহীন চোখ দুটোকে চিনতে কিয়ৎক্ষণ সময় নষ্ট হলো না ঈশানীর। এই চোখ, এই চাহনি, এই কণ্ঠস্বর চাহকে মিশ্র অনুভূতি দেয় প্রতি মুহূর্তে। কখনো পাহাড় সমান ঘৃণা, তো কখনো এক সমুদ্র অনুভূতির প্লাবন। এই চোখ যে এত সহজে ভোলার নয়, কিন্তু এখন এই মুহূর্তে নিষিদ্ধ দুনিয়ার সম্রাট, আধারের নিশাচর মাফিয়া বসের অপ্রত্যাশিত দর্শনে অকস্মাৎ আঁতকে ওঠে ঈশানী। মুখ থেকে রক্ত সরে গিয়ে মুহূর্তেই থমথমে ফ্যাকাশে বর্ণ ধারণ করে নমনীয় বিলব কপল। মস্তিষ্ক জুড়ে জীবন্ত হয় রাশিয়ায় ফেলে আসা পদে পদে নৃশংসতার সেই ভয়াবহ স্মৃতির অধ্যায়। কুণ্ঠিত নজরে পুনরায় লোকটাকে একপল পরখ করে শুষ্ক ঢোক গেল ঈশানী। কণ্ঠনালীতে রাজ্যের আড়ষ্ঠতা ধরে রেখে কম্পিত স্বরে বলে উঠল, এরিস। বিপরীত প্রান্ত থেকে ভেসে এলো এক চিলতে ম্লান হাসির নৈশব্দিক মিশ্রধ্বনি। সে আওয়াজে ফের গুটিয়ে গেল ঈশানী। মনে আছে তাহলে? পুরুষালী কণ্ঠস্বর আবেগ দ্বারা পরিপূর্ণ। ভোকা মেয়েটা তা বুঝলে তো, বরং মাফিয়া বসের কথার প্রত্যুত্তরে ঠোঁট ভেঙে কেঁদে ফেলে উঠল। ফুপিয়ে কান্নাতরে কেঁপে উঠল ঈশানীর সর্বাঙ্গ। ক্রন্দনরত অবস্থাতেই ভয়ার্ত স্বরে বলল, কেন ফিরে এসেছেন আপনি আবার? কেন বারবার আমার সাধারণ জীবনটাকে পায়ে পিষে তছনছ করে দিয়ে যান সব সময়? বিশ্বাস করুন, বারবার জোড়া লাগানোর শক্তি আর অবশিষ্ট নেই আমার। সত্যি হাঁপিয়ে উঠেছি আমি।
কেন এসেছি সত্যি জানতে চাও? ভরাট গলায় প্রশ্ন ছুড়ল ইরিশ। ওদিকে ইরিশের কণ্ঠস্বর কানে আসা মাত্রই কান্না থামালো ঈশানী। তাড়াহুড়ো চোখ মুছে উঠে দাঁড়ালো কাউচ ছেড়ে। বাইরে যাওয়ার প্রয়াসে সম্মুখে পা বাড়িয়ে শক্ত কণ্ঠে বলল, কিছু জানার নেই আমার, দয়া করে যেতে দিন। ঈশানী সামনে এক পা দিয়েছে, কে দেয়নি, তার আগেই শিকারি হস্তে আচমকা কোমরে টান মেরে ঈশানীকে নিজের দিকে ঘুরিয়ে ফেলো ইরিশ। নমনীয় হাতে কবজিদ্বয় নিজের বলিষ্ঠ হাতে আবদ্ধ করে টেনে নিয়ে এলো নিকটে। গ্রীবাদেশ সামান্য নিচে নামিয়ে ক্রন্দনরত মেয়েটার মুখের কাছে মুখ নিয়ে দাঁতে দাঁত মিশল মাফিয়া বস। হেসে বলল, জানতে চাও না কেন? মাফিয়া বসের ক্ষুব্ধ স্বর আর ডমিনেটিং আচরণে হৃদযন্ত্র থমকে গেল ঈশানীর। চোখ তুলে তাকানোর সাহস হলো না আর। Look at me. কঠোর আদেশ ভেসে এলো বিপরীত প্রান্ত থেকে। সে আদেশ মান্য করল না ঈশানী। বরাবরের মতোই মেয়েকে আত্মবিশ্বাসের বশবর্তী হয়ে চোখ বুজে দাঁড়িয়ে রইল চুপচাপ। মেয়েটার অবাধ্যতায় অপ্রীতিকর ক্ষিপ্রতা ছড়িয়ে পড়ল মস্তিষ্কে। তৎক্ষণাৎ হাতের বাঁধন শক্ত করল সে। তীব্র অধিকার বোধ দেখিয়ে বলল, Look at me right now. I wanna see your blue eyes. মুহূর্তেই ভেতরের পৈশাচিক মন খেকিয়ে উঠল ওকে। তীব্র বাধা প্রদান করে বলল, এত তোলা হোস না, ওই চোখের ঘৃণা সহ্য হবে না তোর। ভেতরে ভেতরে বিভ্রান্তির টানাপোড়েনে দমে গেল ইরিশ। দৃষ্টির মিলন ঘটল না এখন আর। তবে বাহু মাঝে আবদ্ধ থাকায় শীর্ণকায় মেয়েটাকে হুট করে এতটা কাছে আবিষ্কার করে মাথা চাড়া দিয়ে উঠল ভেতরের অন্য এক নিষিদ্ধ প্রেমানুভূতি। নিগুড় দর্শনে ঈশানীর পা থেকে মাথা পর্যন্ত অবলোকন করল ইরিশ। শাড়ি পরিহিত মেয়েটাকে অপ্সরার মতোই স্নিগ্ধ দেখাচ্ছে। বুজে রাখা চোখের পাপড়ি থেকে শুরু করে দৃষ্টির এলোমেলো বিচরণ ঘটল সমগ্র মুখশ্রী জুড়ে। পরিশেষে নজর আটকালো তীর তীর করে কাঁপতে থাকা মোলায়েম ওষ্ঠপুটের নরম ভাঁজে। বেঘরে ঠোঁট বাড়ালো মাফিয়া বস। আরেকবার সেই স্বাদ গ্রহণের নিদারুণ প্রচেষ্টা। ওদিকে মুখের কাছে পুরুষালী তপ্তশ্বাস অনুভূত হতেই হতচকিত হলো ঈশানী। এই নিঃশ্বাস ঈশানীর নিকট পরিচিত, কারণ সেবার পেন্ট হাউসে বসে এই একই কাজ করেছিল ইরিশ। সেই ঘটনার পুনরাবৃত্তি হবে না তো আবার? মস্তিষ্ক জুড়ে অযাচিত প্রশ্নটা হামলে পড়তেই চকিতে চোখ খুলে ফেলল ঈশানী। খারাপ লোকটাকে এতটা কাছাকাছি আবিষ্কার করে গলা ছেড়ে চেঁচিয়ে উঠল হঠাৎ, না। থমকে গেল ইরিশ। নিঃশব্দে ওঠানামা করলো ইরিশের পুরুষালী অ্যাডামস অ্যাপল। মনে হয় বড় সড়ো ঢোক গিলেছে। কি করতে যাচ্ছিলেন আপনি? আমাকে কি আপনার মাফিয়া ক্লাবের প্রস্টিটিউট মনে হয়? Shut up. নিজের ভালো চাইলে এই ছোট্ট মুখটা এক্ষুনি বন্ধ করো। অকস্মাৎ ধমকে ধর ফরিয়ে কেঁপে উঠল ঈশানী। তৎক্ষণাৎ দৃষ্টি নামিয়ে চোখ রাখলো মেঝেতে। ঈশানীর কথায় ভীষণ চটে গেল ইরিশ। মস্তিষ্ক জুড়ে উদ্ভাসিত হলো আগ্নেয়গিরির জ্বলন্ত দাবানল। চোয়াল শক্ত হয়ে এলো মাত্রাতিরিক্ত ক্রোধ। কিন্তু ঈশানীকে আঘাত করতে পারবে না ইরিশ। ফলস্বরূপ দেওয়ালি পাঞ্চ বসিয়ে দিল সবেগে। ইরিশের কর্মকাণ্ড পরখ করে উদ্গ্রীব হয়ে ওঠে ঈশানী। প্রথমে কবজি ছাড়ানোর বৃথা চেষ্টা চালিয়ে ফের শরীরের সর্বশক্তি প্রয়োগ করে ঠেলে সরাতে চাইল লোকটাকে। ঈশানীর আচানক বল প্রয়োগে ঠাস করে দেওয়ালের সঙ্গে ধাক্কা খেল বেখেয়ালি ইরিশ। ক্রমশ একই কাজে অবিরত থেকে উদ্ভ্রান্ত স্বরে চেঁচিয়ে ওঠে ক্রন্দনরত মেয়েটা, যেতে দিন আমায়, যেতে দিন। পাইথন লিডারকে এভাবে ক্রমাগত ধাক্কা প্রদান করায় তৎক্ষণাৎ সচকিত হলো মূর্তিমান গার্ডস। এতক্ষণ ধরে যান্ত্রিক রোবটের ন্যায় দাঁড়িয়ে থাকা গার্ডগুলো দায়িত্বের জের ধরে অকস্মাৎ রাইফেল তাক করালো ঈশানীর কপালে। এহেন কাণ্ডে ঈশানীকে একটানে অন্য পাশে সরিয়ে নিয়ে গার্ডসদের দিকে জ্বলন্ত স্ফুলিঙ্গের ন্যায় কঠোর দৃষ্টিপাত করলো ইরিশ। হিংস্র দানবের ন্যায় ঘুরছে উঠে বলল, If she gets a little scratch, then I'll be the one who take your lives first. তৎক্ষণাৎ থমকে গেল সকলে। আতঙ্কিত হয়ে নামিয়ে নিল অস্ত্রের বহর। মাথা নমিত করে ইস্যুকে এক চোখে কুর্নিশ জানিয়ে পিছু হাঁটল জোর কদমে। ইরিশের কথায় হতবিহ্বল ঈশানী। ঈশানী নিজেও ঠিক বুঝে উঠতে পারল না কি হলো হঠাৎ। মাফিয়া বস কি বললো একটু আগে? আমি কি ভুল শুনেছি নাকি ইংরেজির ভুলভাল অর্থ বুঝেছি?
আপন মনে বিড়বিড়ালো মেয়েটা। তখনই হাতের বাঁধন ঢিলে করলো ইরিশ। নিগুড়ো স্বরে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।